প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ক সহ 5 জন ডিবি কার্যালয় নিরাপত্তা দেওয়াই লক্ষ্য, দাবি হারুনের। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। নরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে, তাহলে সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেকেই দেশ জুড়ে সহিংসতা। আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শন। ধানমন্ডিতে জামায়াতের কার্যালয়ে সিটিটিসির অভিযান। এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও পরিকল্পনার দাবি। কাল থেকে 3 দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা। ব্যাংকে লেনদেন 10টা থেকে 3টা পর্যন্ত। এবং বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে রাজ্য কেন্দ্রের সম্পর্কে টানাপোড়েন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন, তিস্তা গঙ্গা নিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই 1 লাখ নতুন সিম যুক্ত হয় ঢাকার নেটওয়ার্কে। সেদিন রাতেই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। এ তথ্য জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নেটওয়ার্ক বন্ধ নিয়ে বিদেশে বসে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও 2-1 দিনের মধ্যে চালু হবে মোবাইল ডেটা। শনিবার সজীবদের জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন, গেল 18 জুলাই বিভিন্ন স্থাপনায় হামলার জন্য 1 লাখ নতুন সিম কার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে। সেদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। প্রতিমন্ত্রী দাবি করেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, অথচ এ বিষয়টি নিয়ে বিদেশে বসে অপপ্রচার চলছে। আন্তর্জাতিক পর্যায়ে বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। এদিকে মোবাইলে 4G সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি। বৈঠকের দিন রাতে অথবা সোমবার চালু হতে পারে 4G সেবা। প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের আরও 2 সমন্বয়ককে নেওয়া হলো ডিবি কার্যালয়। এ নিয়ে সংখ্যা দাঁড়ালো 5। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনার অনুসন্ধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার রাতে পুলিশ হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে 5 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে তারা। পুলিশের দাবি, সমন্বয়কারীদের পরিবারের সদস্যরা নিরাপত্তা সংকটে ভুগছিলেন, তাই নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পুলিশ জানায়, ভিপি নূর সহ জামাত নেতাদের জিজ্ঞাসাবাদে সমন্বয়কারীদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন তারা। ভিপি নূরের জবানবন্দির ভিত্তিতে আন্দোলনের সময় তাকে 4 লাখ টাকা দেয়া এক নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ।
নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কী জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত এখনো চলছে বলে জানান অতিরিক্ত কমিশনার। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ধানমন্ডির অবসর ভবন, এই ভবনেই চলে সরকারি গুরুত্বপূর্ণ কাজ। এখানকার একটি ফ্লোর ভাড়া নিয়ে জামায়াতে ইসলামী গড়ে তুলেছে নিজেদের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়। সন্ধ্যায় এখানে অভিযান চালিয়ে হাতবোমা, দেশীয় অস্ত্র, অর্থ লেনদেনের রসিদ সহ 3 জনকে আটক করেছে সিটিটিসি। তাদের দাবি সম্প্রতি ধানমন্ডি এলাকায় সহিংসতা সহ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাওর পরিকল্পনা হয়েছে এখান থেকেই। আলমারির মধ্যে সাজানো হাত বোমা, আছে দেশীয় অস্ত্র, পাশাপাশি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে টাকা লেনদেনের রসিদ, জঙ্গিবাদী বই, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি সহ অনেক সামগ্রী। ধানমন্ডি 5/A এর অবসর ভবনের 4র্থ তলা। এখানেই প্রায় 8 বছর ধরে গোপনে নিজেদের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় গড়ে তুলেছিল জামায়াতে ইসলামী। বিভিন্ন স্থান থেকে জামায়াতের 3 নেতাকে গ্রেফতারের পর এই অফিসটির তথ্য পায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এই আন্দোলনে এই রাস্তাটিতে বা রাস্তার আশেপাশে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, হামলা চালিয়েছিল, এবং সেটাও এই অফিস থেকে। এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদ এই হামলার নেতৃত্ব দিয়েছিল। জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয়। এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে তার একটি গোপন সুড়ঙ্গপথ এখানে তারা স্পষ্ট তৈরি করে রেখেছে। এই অফিস থেকে পরিকল্পনার পর সহিংসতাকারীরা শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়েছে বলেও দাবি সিটিটিসির। আছে সংশ্লিষ্টতার নথিও। এই অফিস থেকে এমন কোনো নথি পেয়েছেন কিনা যে ছাত্রদের সাথে তারা যোগাযোগ করেছে? হ্যাঁ, আমরা এরকম কিছু নথিপত্র পেয়েছি আমরা এখান থেকে, এবং তাদের মোবাইলেও তারা যে সকল নির্দেশনা দিয়েছে, তাদের গ্রেপ্তারের সময় আমরা তাদের যে ডিভাইসটা সাথে পেয়েছি সেখান থেকেও আমরা প্রচুর তথ্য পেয়েছি। দেশের হোক দেশের বাইরে হোক, যেখান থেকেই অর্থ এসে থাকুক, সকলকেই আইনের আওতায় আনা হবে, সকলকেই শনাক্ত করা হবে। অভিযানে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আর্থিক যোগান দেয়া অর্থদাতাদের তথ্য পাওয়া গিয়েছে বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। চলমান পরিস্থিতিতে দুশ্চিন্তায় শিক্ষার্থী অভিভাবক। 11ই আগস্টের পর নতুন সূচিতে হবে এইচএসসির স্থগিত 8 পরীক্ষা। ভর্তি শেষে 6 আগস্ট থেকে শুরু একাদশের ক্লাস। অর্থনীতি পঙ্গু করে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বললেন, এর বিচার দেশবাসীকেই করতে হবে। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে কথা বলেছেন তিনি। শেখ হাসিনার প্রশ্ন, এত পরিবারের ক্ষতির দায় এখন কে নেবে? পরে বনানীতে সেতু ভবন, এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এবং মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। রোগী পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে অনেকটাই বাকরুদ্ধ সরকার প্রধান। বলেন, জানমালের এত অপূরণীয় ক্ষতির উদ্দেশ্য কি? এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। মানুষের ভাগ্য ফেরানোই কি কাল হলো? অর্থনীতি ধ্বংস করে আবারও পরনির্ভরশীলতার জন্যই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর। আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচারই দেশের মানুষকেই করতে হবে। শেখ হাসিনা জানান, আহতদের সুস্থ জীবনে ফেরানো সরকারের দায়িত্ব। পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। এরপর প্রধানমন্ত্রী পরিদর্শন করেন রাজনীতির আগুনে ঝলসে যাওয়া বনানীর সেতু ভবন আর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। নির্বিচারে পুড়িয়ে দেয়া সরকারি সম্পত্তিগুলোর বেহাল দশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পর্যবেক্ষণ করেন তিনি।
এছাড়া ঢাকাবাসীর যানজট নিরসনের অন্যতম প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুড়িয়ে দেয়া বনানী টোল প্লাজাও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। নাশকতায় বন্ধ থাকা উচ্চগতির এই উড়াল সড়কটির বেহাল দশায় দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। বিকেলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। এদিকে রাতে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত কারফিউ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকবে। রবিবার, পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়। এই উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আমরা সেটি করছি। কারফিউ শিথিলতার যে বিষয়টি থাকে, নিরাপত্তার যে বিষয়টি থাকে, পরিবেশ স্বাভাবিককরণের একটা বিষয় আছে, তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা সে অফিস টাইমটি করছি। তো সেক্ষেত্রে আমরা আগামী 3 দিন করব, তারপরে হয়তো আমরা পরবর্তী নির্দেশনা পেলে তখন আমরা বাকিটা আমরা জানাতে পারবো। রাত 11টার সময় আরও থাকছে। শুল্ক হার দ্বিগুণ করেও স্বর্ণের বার আনা থামছে না। এক বছরে শুধু শাহ আমানত বিমানবন্দরেই বৈধ 27,500 পিস। বাড়তি লাভের আশায় ডলার পাঠাচ্ছেন না অনেক প্রবাসী। 11 আগস্টের পর নতুন সূচিতে শুরু হবে স্থগিত হওয়া এইচএসসির 8টি পরীক্ষার দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষে 6 আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড। সেই রুটিনে 11 আগস্ট পর্যন্ত আমাদের তত্ত্বীয় পরীক্ষা হওয়ার শেষ দিন ছিল। সবগুলো পরীক্ষার আমরা 11 আগস্টের পরে আমরা নতুন সময়সূচি ঘোষণা করব। আমরা 1 আগস্ট পর্যন্ত আমাদের এই ভর্তির কার্যক্রমটা রেখেছি, পাশাপাশি আমরা ক্লাস শুরুর তারিখ দিয়েছি 6 আগস্ট। এবার বাণিজ্যের খবর। শুল্ক হার দ্বিগুণ করেও মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের পরিবর্তে স্বর্ণের বার আনা বন্ধ করা যাচ্ছে না। 2023-24 অর্থ বছরে কেবলমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেই 3,300 কোটি টাকা মূল্যের 3.5 মেট্রিক টন ওজনের 27,546 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। বাড়তি লাভের আশায় রেমিটেন্সের ডলার না পাঠিয়ে বার নিয়ে আসছেন প্রবাসীরা। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে 27,546 পিস স্বর্ণের বার বৈধ করেছেন। এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় 3,305 কোটি টাকা। 3.5 মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র 108 কোটি টাকা। আগের বছর প্রায় 17,200 পিসের মতো এসেছিল, সেই ক্ষেত্রে এইবার মানে পরিমাণটা অনেক কম। এট দ্য সেম টাইম ট্যাক্সটা অলমোস্ট ডাবল করা হয়েছে। 2022-23 অর্থ বছরে ব্যাগেজ রুলে প্রায় 54 কেজি স্বর্ণ অলংকার বৈধ হলো। 2023-24 অর্থ বছরে তা কমে 27.5 কেজিতে এসে দাঁড়িয়েছে। অপরদিকে 2022-23 অর্থ বছরে মাত্র 2 কেজি স্বর্ণ অলংকার আটক হলো। পরের বছর তা বেড়ে প্রায় 34 কেজি হয়েছে। এছাড়া সদ্য বিদেয়ী অর্থ বছরে 27.5 কেজি ওজনের 235 পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে 1,77 লাখ টাকা। তৎপরতা এত বৃদ্ধি পেয়েছে, অবৈধভাবে গোল্ড আনার ব্যাপারটা তারা এখন অনেকভাবেই মাথা থেকে ছেড়ে দিচ্ছে। কাস্টম আইনের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী 40,200 টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে 1 পিস স্বর্ণের বার আনতে পারেন। শুল্ক হার বাড়ানো হলো বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের বার নিয়ে রেমিটেন্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে। তারা গোল্ড নিয়ে আসেন, সে টাকাটা যদি গোল্ড না এনে তারা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা প্রেরণ করতেন, তাহলে রেমিটেন্সের পরিমাণটা আরও বৃদ্ধি পেত। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণ অলংকার 1,18,000 টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণের বার প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই স্বর্ণ ব্যবসায়ীদের দাবি সীমান্তেই মনিটরিং করতে হবে এই স্বর্ণ পাচার রোধ করার জন্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের 3 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে থানচির সিমলাম্পি পাড়া থেকে তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী।
শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ব্যাংকে হামলা, অস্ত্র ও অর্থ লুটের ঘটনায় আলাদা অভিযানে এখনও পর্যন্ত কেএনএফ-এর 119 সদস্য সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বাংলাদেশ সম্পর্কে করা নিজের মন্তব্যে অনড় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ছাত্র আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত 21 জুলাই মমতার করা মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ সরকার। তার ঠিক 3 দিনের মাথায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের বিষয়ে রাজ্য সরকারের কথা বলার এখতিয়ার নেই। এদিকে দিল্লি সফরের প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেছেন, যা বলেছি মানবিক কারণে বলেছি। বিজেপির পাল্টা সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তিস্তা গঙ্গা নিয়ে তাকে পাশ কাটিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।